ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের রায় আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড বেন্টিক। 2 সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে। 3 এলিজা এম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন জোনাথন ডানকান। 4 নরমপন্থী আর চরমপন্থীরা আলাদা হয়েছিল কংগ্রেসের সুরাট অধিবেশনে। 5 1905 খ্রিস্টাব্দে রাখি বন্ধন উৎসব পালিত হয়েছিল 16ই অক্টোবর। 6 বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকেকে। 7 মন্টেগু চেমসফোর্ড ভারত শাসন আইন পাশ হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। 8 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 1919 সালে 13ই এপ্রিল। 9 ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল লাহোর ষড়যন্ত্র মামলায়। 10 মুসলিম লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জিন্নাহ। 9 কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন একে ফজলুল হক। 12 ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 খ্রিস্টাব্দের 18ই জুলাই। তো এখানে 28 আছে। 13 ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 14 কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা। 15 গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার সবথেকে উপরের স্তরে রয়েছে জেলা পরিষদ। 2 দাগে আসি। 2 রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। 2 ফরাজি কথার অর্থ কী? ফরাজি কথার অর্থ আল্লাহর আদেশ। 3 অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। 4 অভিনব ভারতের প্রতিষ্ঠাতা V.D. সাভারকার। 5 রাওলাট আইন পাশ হয় 1919 খ্রিস্টাব্দে। 6 কাইজারি হিন্দ কার উপাধি মহাত্মা গান্ধীর। 7 করেঙ্গিয়া মারেঙ্গে উক্তিটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? ভারত ছাড়ো আন্দোলন। 8 তাইহুকু বিমান দুর্ঘটনাটি ঘটে 1945 খ্রিস্টাব্দের 18ই আগস্ট। 9 দিয়েছে আদমশুমারি কি? আদমশুমারি কি? ভারতের জনসংখ্যা বিন্যাসের ধারণা লাভের জন্য যে জনগণনা করা হয় তা হলো আদমশুমারি। 9 দিয়েছে নাও অর নেভার গ্রন্থটি কার লেখা? চৌধুরী রহমত আলী। 11 সেরি বঙ্গাল কাকে বলা হতো? ফজলুল হককে। 12 ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? 5 বছরের জন্য। 13 পৌরসভার সদস্যদের কি বলা হয়? কাউন্সিলর। 3 আয়তে আছে কর্নওয়ালিস কোড বলতে কি বোঝায়? এই উত্তরটা লিখবে। কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকেই কর্নওয়ালিস কোড বলা হয়। 2 দিয়েছে প্রাচ্য আর পাশ্চাত্য দ্বন্দ্ব কি? এইটা লিখবে। 19বিংশ শতকে ভারতের শিক্ষাদান রীতিকে কেন্দ্র করে প্রাচ্য আর পাশ্চাত্যবাদীদের মধ্যে একটি বিতর্ক দেখা দেয়। একে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলা হয়। প্রাচ্যবাদী মত হচ্ছে কোলব্রুক উইলসন প্রমুখ। প্রাচ্যবাদীরা বলেন যে প্রাচ্যরীতি মেনেই শিক্ষাদান করা উচিত। আর পাশ্চাত্যবাদী মত হচ্ছে আলেকজান্ডার ডাব স্যান্ডার্স প্রমুখ। পাশ্চাত্যবাদীরা এর বিরোধিতা করেন এবং বলেন যে পাশ্চাত্য রীতি অনুসরণ করেই ভারতের শিক্ষা ব্যবস্থা চালু করা প্রয়োজন। ফলে শিক্ষাদান রীতি নিয়ে এক বিতর্কের সৃষ্টি হয় যা প্রাচ্যবাদী আর পাশ্চাত্যবাদী বিতর্ক নামে পরিচিত বা দ্বন্দ্ব নামে পরিচিত। 3 দিয়েছে টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। এইটা লিখবে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ দমনের পর 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে এই ঘোষণাপত্র জারি করা হয়। ঘোষণাপত্র এলাহাবাদের এক দরবারে লর্ড ক্যানিং এই ঘোষণাপত্রটি পেশ করেন। এতে বলা হয়, এক হচ্ছে সত্যবিলোপ নীতির অবসান হবে, দেশীয় রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন। 2 যোগ্যতা অনুসারে ভারতীয়রা সরকারি পদে নিযুক্ত হতে পারবে। ধর্ম বর্ণ জাতিগত বিভেদ একত্রে বাঁধা হবে না। 3 ইংরেজরা আর রাজ্য বিস্তার করবে না। দেশীয় রাজাদের সঙ্গে পূর্ব সম্পাদিত চুক্তি বলবৎ থাকবে। 4 সরকার ভারতীয়দের ধর্ম সামাজিক রীতিনীতিতে হস্তক্ষেপ করবে না। ঘোষণাপত্রটি আপাতদৃষ্টিতে উদার প্রকৃতির মনে হলেও বাস্তবে তা ছিল না। এর দ্বারা ভারতে এক নতুন যুগের সূচনা হয়। 4 দিয়েছে টিকা লেখো র্যাডক্লিফ লাইন। লিখবে যে এই উত্তরটা নানা তর্ক বিতর্ক আর ভাবনা চিন্তার পর লর্ড মাউন্টব্যাটেন যে ভারত ভাগের পরিকল্পনা উত্থাপন করেন তা কংগ্রেস আর মুসলিম লীগ উভয়ই মেনে নেয়। এই পরিকল্পনায় বাংলা আর পাঞ্জাবকে ভাগ করার জন্য 2টি পৃথক সীমান্ত কমিশন গঠন করা হয়। এই 2 কমিশনেই লীগ ও কংগ্রেস থেকে 2 করে সদস্য ছিলেন। র্যাডক্লিফ লাইন হচ্ছে 1947 খ্রিস্টাব্দে 27 জুন বিশিষ্ট আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফ 2টি কমিশনের সভাপতি নিযুক্ত হন আর 12 জুলাই কার্যভার গ্রহণ করেন। তিনি ভারতের যে বিভাজন মানচিত্র তৈরি করেন তা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। 2 নম্বরের এইটুখানি লিখে দিলেই হবে। 5 দিয়েছে ভারতের দ্বি-জাতিতত্ত্বের প্রবক্তা কে ছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। আর দ্বি-জাতিতত্ত্বের মূল বক্তব্য কী ছিল? এই উত্তরটা লিখবে। দ্বি-জাতিতত্ত্বের মূল কথা ছিল হিন্দু আর মুসলমান হলো 2টি আলাদা জাতি, তাদের স্বার্থ আর উদ্দেশ্য আলাদা আলাদা।
ছয় দিয়েছে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি গুরুত্ব কী। 2 নম্বরে শুধুই গুরুত্ব লিখবে যে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের নেতৃত্বে রচিত খসড়া সংবিধান 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর গণপরিষদে গৃহীত হয়, কিন্তু নেতৃবৃন্দ ঐতিহাসিক গুরুত্বের কথা স্মরণ করে এর 2 মাস পরে 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী করে, কারণ পরাধীন ভারতে 1930 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত 26শে জানুয়ারি দিনটি ভারতীয়রা স্বাধীনতা দিবস হিসাবে পালন করেছিল। সাথে আছে ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার আদর্শ কেন গ্রহণ করা হয়েছে। এই উত্তরটা লিখবে যে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করা হয়েছে। ধর্মনিরপেক্ষ বলতে এখানে বোঝানো হয়েছে যে ভারত এমন একটি রাষ্ট্র যার নিজস্ব কোনো ধর্ম নেই, আর এর অর্থ হচ্ছে ভারত কোনো বিশেষ ধর্মকে সাহায্য বা সমর্থন করবে না। 1, 2 রাষ্ট্র এক ধর্ম অপেক্ষা অন্য ধর্মকে প্রাধান্য দেবে না বা বিশেষ কোনো ধর্মের বিরোধিতা করবে না। 3, প্রত্যেক ভারতীয় নাগরিক নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবে। 1976 খ্রিস্টাব্দের সংবিধানে 42তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা অংশে ধর্মনিরপেক্ষ আদর্শ যুক্ত হয়েছে। ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, এই জন্য ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়। 4-এর দাগে আসি। 4-এর দাগের প্রশ্নের মান হচ্ছে 3 নাম্বার করে। 4-এর আয়তে দিয়েছে নববঙ্গ আন্দোলনের ব্যর্থতার যে কোনো 3টি কারণ উল্লেখ করো। এই উত্তরটা লিখবে যে ডিরোজিওর নেতৃত্বে গড়ে ওঠা নববঙ্গ আন্দোলন শেষ পর্যন্ত ভেঙে যাওয়ার বা ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে 1, হিন্দু ধর্মের ঐতিহ্যের বিরুদ্ধাচরণ। উৎসাহের আতিশয্যে নববঙ্গীয়রা হিন্দু ধর্ম আর ঐতিহ্যকে তীব্র ভাষায় আক্রমণ করে বসেন। শহর কেন্দ্রিকতা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শহর কেন্দ্রিকতা। নববঙ্গীয়দের আন্দোলন মূলত শহর কেন্দ্রিক এবং শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ হওয়ায় তা ব্যর্থ হয়। আর 3 নম্বর পয়েন্ট গঠনমূলক কর্মসূচির অভাব। নববঙ্গীয়রা কোনো বিকল্প সমাজ ব্যবস্থার কথা প্রচার করেননি এবং এদের কোনো গঠনমূলক কর্মসূচিও ছিল না। 2 দিয়েছি ইলবার্ট বিল কি, আর এই বিলের বিরুদ্ধে কারা আন্দোলন করে। এই উত্তরটা লিখবে যে কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেয়া হয়। এটাই হচ্ছে ইলবার্ট বিল। আর এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। 3 দিয়েছে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল, লেখো। এটা লিখবে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন। পুনা শহরে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু পুনায় চরমপন্থীরা শক্তিশালী। সেই যুক্তিতে নরমপন্থীরা অধিবেশনটি সুরাটে করার প্রস্তাব দেন। সুরাট অধিবেশনের সভাপতি নির্বাচন নিয়ে নরমপন্থী বনাম চরমপন্থী দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। হই-হট্টগোল ও গোলমালের মধ্যে সুরাট অধিবেশন শেষ হয়। নরমপন্থী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর চরমপন্থী তিলক তখনও চেষ্টা করছিলেন কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখতে, কিন্তু ফিরোজ শাহ মেহতা চরমপন্থীদের সম্পূর্ণ বাদ দিয়ে এলাহাবাদ অধিবেশন আয়োজন করেন। অন্যদিকে চরমপন্থী নেতারাও নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যর্থ হন। ফলে কার্যত সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নরমপন্থী বনাম চরমপন্থী বিবাদে ধাক্কা খেয়েছিল। 3 দিয়েছে এবার 4 দিয়েছে টিকা লেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এইখান থেকে লিখবে যে পাঞ্জাব প্রদেশের রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে ব্রিটিশ সরকার চূড়ান্ত দমনমূলক নীতি নিয়েছিল। 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে অনেক মানুষ নিরস্ত্র প্রতিবাদে সামিল হয়েছিলেন, অথচ সেই নিরস্ত্র মানুষদের ওপর চূড়ান্ত সন্ত্রাস চালায় সেনাবাহিনীর কমান্ডার মাইকেল ও ডায়ার। জালিয়ানওয়ালাবাগের একটিমাত্র বেরোনোর পথ ছিল, সেই পথটি আটকে রেখে প্রতিবাদী মানুষদের ওপর টানা গুলি চালিয়ে যাওয়া হয়। অসংখ্য মানুষ হতাহত হন। এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ভারতবাসীরা। রবীন্দ্রনাথ ঠাকুর ওই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে স্যার উপাধি ত্যাগ করেছিলেন। 5 দিয়েছে মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন। এইটা লিখবে যে 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রামে সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীদের অভ্যুত্থান ঘটে। ঠিক হয় যে একই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ আর বরিশালে আক্রমণ চালানো হবে।
এই পরিকল্পনা অনুযায়ী সূর্য সেনের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়। অস্ত্রাগার লুণ্ঠন করার পরে 22 এপ্রিল বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেয়। সেখানে ব্রিটিশ সেনার সঙ্গে বিপ্লবীদের লড়াই হয়। এই লড়াইয়ে বিপ্লবীদের 11 জন নিহত হন। এরপরে গেরিলা কায়দায় যুদ্ধ পরিচালনার কর্মসূচি নিয়ে বাকি বিপ্লবীরা জালালাবাদ থেকে চারিদিকে ছড়িয়ে পড়েন। সূর্য সেনের সঙ্গে ছিলেন গণেশ ঘোষ, অনন্ত সিং, লোকনাথ বল, নির্মল সেন, হিমাংশু সেন, বিনোদ দত্ত প্রমুখ। সূর্য সেন 1933 খ্রিস্টাব্দে পুলিশের হাতে ধরা পড়েন। 1934 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি তার ফাঁসি হয়। 5-এর দাগে আসি। 5-এর দাগের প্রত্যেকটার মান হচ্ছে 5। 5-এর আয়তে আছে রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এই উত্তরটা লিখবে। 19 শতকের ভারতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কয়েকজন প্রগতিশীল উদারপন্থী সমাজ সংস্কারে ব্রতী হয়েছিলেন। এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন ভারতের সমাজ সংস্কারের আন্দোলনের পথিকৃৎ রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার এক হচ্ছে ব্রাহ্ম সমাজ। রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নামে খ্যাতি লাভ করে 1830 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম সমাজ ভারতের সমাজ সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। 2 হচ্ছে সতীদাহ প্রথা। রামমোহন রায়ের সমাজ সংস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠ কীর্তি সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। তার আন্দোলনের ফলে ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। 3 হচ্ছে নারীদের সম্পত্তির অধিকার। স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রী যাতে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারেন তা নিশ্চিত করতে রামমোহন রায় নারীদের সম্পত্তির উত্তরাধিকারের স্বীকৃতির জন্য আন্দোলন করেন। 4 বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা আর বিধবা বিবাহ প্রভৃতির বিরোধিতা। রাজা রামমোহন বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন। তিনি অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষার প্রসারের জন্য আন্দোলন করেছিলেন। এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন রাজা রামমোহন রায় হলেন ভারত ইতিহাসের আধুনিক যুগের অগ্রদূত। 5-এ 2 নম্বর প্রশ্ন দিয়েছে বঙ্গভঙ্গ আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এই উত্তরটা লিখবে। বঙ্গভঙ্গের পরিকল্পনা লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য। বড়লাট লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বঙ্গভঙ্গের পরিকল্পনা কার্যকর করেন। বঙ্গভঙ্গের পরিকল্পনা লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য এক ছিল জাতীয় আন্দোলনকে দুর্বল করা। লর্ড কার্জন ভারতীয় রাজনৈতিক আন্দোলনের মধ্যমণি বাংলাকে দ্বিখণ্ডিত করে জাতীয় আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিলেন। 2 হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা। লর্ড কার্জন হিন্দু আর মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বাংলা ভাগ করেছিলেন। তিনি নবগঠিত পূর্ববঙ্গের মুসলমানদের ইংরেজ সরকারের সমর্থকে পরিণত করতে চেয়েছিলেন। পূর্ববঙ্গ আর আসাম প্রদেশে 3 কোটি লোকের মধ্যে হিন্দু ছিল 1 কোটি 20 লক্ষ এবং মুসলমান 1 কোটি 80 লক্ষ। বাংলাকে দুর্বল করা। বাংলাকে দুর্বল করার জন্য লর্ড কার্জন বঙ্গভঙ্গ বিরোধী কার্যকরী করেছিলেন। তৎকালীন স্বরাষ্ট্র সচিব রিজলি লিখেছেন ঐক্যবদ্ধ বাংলা একটি শক্তি, বিভক্ত বাংলা নানা টানাপোড়েনে পর্যদস্ত হবে। 4 হচ্ছে ইংরেজ চা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা। লর্ড কার্জন আসামে ইংরেজ চা ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে বাংলা ভাগ করেছিলেন, কারণ নবগঠিত পূর্ববঙ্গ আর আসাম প্রদেশে চা ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দরের সুবিধা ভোগ করতে পারবে। ভারতীয়দের বিরোধিতার কারণ। ভারতীয়রা বঙ্গভঙ্গের পরিকল্পনা মানতে পারেননি, কারণ 1 হচ্ছে ইংরেজদের দূরভিসন্ধি উপলব্ধি। ভারতীয়রা বুঝতে পেরেছিল যে ইংরেজদের আসল উদ্দেশ্য হলো ভারতীয় রাজনীতির মধ্যমণি বাঙালিদের দুর্বল করা। 2 হচ্ছে বঙ্গমায়ের অঙ্গচ্ছেদ। বাঙালিরা বাংলা ভাগকে বঙ্গমায়ের অঙ্গচ্ছেদ হিসাবে দেখেছিল। আসলে বাংলা ভাগ ছিল একই ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা। বঙ্গভঙ্গ রোধ। 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। 5-এ 3 নম্বর প্রশ্ন বলেছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত 3টি আঞ্চলিক আন্দোলনের পরিচয় দাও। এখান থেকে লিখবে যে রাওলাট সত্যাগ্রহের পরে 3টি প্রধান জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। সেগুলি হচ্ছে যথাক্রমে হলো 1 হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, আর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। অবশ্য অসহযোগ আন্দোলনের আগে খিলাফত আন্দোলনে যোগ দেন গান্ধী। সেই আন্দোলনের সূত্রে ভারতবর্ষে হিন্দু আর মুসলমানদের একজোট করে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্য ছিল গান্ধী। খিলাফত আন্দোলনের রেস ধরে 1921 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। গোড়ার দিকে ছাত্রেরা স্কুল কলেজ ছেড়ে আন্দোলনে যোগ দেয়। অনেক আইনজীবী আদালত থেকে ও মধ্যবিত্ত মানুষ সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। পাশাপাশি জাতীয় বিদ্যালয় তৈরির উদ্যোগও নেওয়া হয়েছিল। ধীরে ধীরে আন্দোলন অহিংস থেকে উগ্র রূপ নিতে থাকে। বিদেশি দ্রব্য বয়কটের পাশাপাশি জনসমক্ষে বিদেশি কাপড় পোড়ানোর উদ্যোগ নেওয়া হয়। অসহযোগ আন্দোলনের হিংস্র চরিত্র দেখে শেষ পর্যন্ত গান্ধীজি আন্দোলন স্থগিত করে দেন। তবে অসহযোগ আন্দোলনের ফলে ভারতে
কাপড় আমদানির হার অনেকটাই কমে গিয়েছিল। পাশাপাশি শ্রমিক আর কৃষকেরা অনেকেই আন্দোলনে যোগ দিয়েছিলেন, যদিও শহুরে শিক্ষিত মধ্যবিত্ত মানুষেরা গণহারে আন্দোলনে যোগ দেননি। তাছাড়া খিলাফত আন্দোলন ধীরে ধীরে থেমে গিয়েছিল। জাতীয় বিদ্যালয়ে দেশীয় কাপড়ের জনপ্রিয়তা ক্রমে কমেছিল। অহিংস অসহযোগ আন্দোলন ভারতবর্ষের সব জায়গায় ছড়িয়ে পড়েনি। পাশাপাশি এক একটি অঞ্চলে এক একভাবে আন্দোলন গড়ে উঠেছিল। কিন্তু সেই সব মানুষেরা অসহযোগ আন্দোলনে যোগ দেন যারা আগে কংগ্রেস পরিচালিত আন্দোলনগুলিতে সামিল হননি। ছাত্র, যুব সমাজ এবং নারীরাও অসহযোগ আন্দোলন ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিলেন। অহিংস আন্দোলনের পর বেশ কিছু বছর নতুন গণ আন্দোলন গড়ে তোলার পরিস্থিতি ছিল না। গান্ধীজি নিজে বেশ কয়েক বছর জেলে ছিলেন। তাছাড়া জেল থেকে বেরিয়েও তিনি আদর্শ সত্যাগ্রহী কর্মী তৈরি করতে মনোযোগ দিয়েছিলেন। আর অন্যদিকে কংগ্রেস সংগঠনের মধ্যেও নতুন বিবাদ তৈরি হয়েছিল। কংগ্রেসের মধ্যে স্বরাজপন্থী বলে একটি নতুন গোষ্ঠী তৈরি হয়েছিল। এরপরে এইখানে আসবে যে সাইমন কমিশনের বিরুদ্ধে উদ্যোগগুলির ফলে 1929 খ্রিস্টাব্দে গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পূর্ণ স্বরাজ অর্জনের কথা ঘোষণা করেন। গান্ধীকে সামনে রেখে আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়। তাহলে ওটা ছিল অসহযোগ আন্দোলন, অহিংস। এবারে হচ্ছে আইন অমান্য আন্দোলন। 1930 খ্রিস্টাব্দে 6ই এপ্রিল গুজরাটের ডান্ডিতে অভিযান করে লবণ আইন ভঙ্গ করেন গান্ধী। সমুদ্র ভূমি থেকে এক মুঠো লবণ তুলে গান্ধী প্রতীকীভাবে ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনকে অস্বীকার করে। তারপর দ্রুতই দেশজুড়ে আইন অমান্য আন্দোলন ছড়িয়ে পড়ে। সাধারণ জনতা হরতাল বিক্ষোভে যোগ দিতে থাকে। সরকারকে কর দেওয়া বন্ধ করার পাশাপাশি বিদেশি দ্রব্য বয়কট করা শুরু হয়। কৃষকরা রাজস্ব দিতে অস্বীকার করায় তাদের জমি বাজেয়াপ্ত করে নেয় সরকার। ব্যাপক সংখ্যায় নারীরা আইন অমান্য আন্দোলনে যোগ দিয়েছিলেন। আইন অমান্য আন্দোলনে ব্রিটিশ সরকার প্রচলিত দমননীতির সাহায্য নিয়েছিল। রাজনৈতিক সংগঠন হিসেবে কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি জাতীয়তাবাদী সংবাদপত্রগুলিকে কঠোর বিধিনিষেধের আওতায় আনা হয়েছিল। তার পাশাপাশি ব্রিটিশ সরকার 1930 খ্রিস্টাব্দে একটি বৈঠক ডাকে। ওই বৈঠকের উদ্দেশ্য ছিল সাইমন কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা করা। কংগ্রেস ওই বৈঠক বয়কট করে। ফলে দ্বিতীয়বার বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীকে ওই বৈঠকে উপস্থিত হওয়ার জন্য রাজি করায় ব্রিটিশ সরকার। তার পাশাপাশি লর্ড আরউইনের সঙ্গে গান্ধীর একটি চুক্তি হয়। 1932 খ্রিস্টাব্দ থেকে আবার আইন অমান্য আন্দোলন শুরু হয়। বিক্ষোভ মিছিলের পাশাপাশি বিদেশি কাপড় বর্জন করা ও ভূমি রাজস্ব কর না দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। 1932 থেকে 33 খ্রিস্টাব্দের মধ্যে লক্ষাধিক মানুষ আন্দোলনের জন্য জেলে যান। তবে দ্বিতীয় পর্যায়ের আইন অমান্য বিশেষ সফল হয়নি। 1934 খ্রিস্টাব্দের মে মাসে আইন অমান্য আন্দোলন নিঃস্বার্থভাবে তুলে নেওয়া হয়। তাহলে এটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। আর এরপরে আসছে এইখান থেকে লিখবে, এটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। তাহলে আমাদের তিনটে আন্দোলনের কথা বলেছে। তাহলে প্রথমে ছিল অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এবারে আসছে ভারত ছাড়ো আন্দোলন। এখান থেকে বলবে যে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর অহিংস সত্যাগ্রহের আদর্শ সবসময় টিকে ছিল না। গান্ধী নিজেই করেঙ্গি ইয়া মারেঙ্গি ডাক দিয়ে আন্দোলনের মেজাজ বদলে দিয়েছিলেন। ব্রিটিশ শাসকের প্রতি তার বক্তব্য ছিল ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়, তারপর যে পরিস্থিতিই হোক তার দায়িত্ব গান্ধী নিজে নেবেন। পাশাপাশি ভারত ছাড়ো আন্দোলনের নানান অংশের জনগণ সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ওই বছর 9ই আগস্ট ব্রিটিশ সরকার আন্দোলনের প্রধান নেতাদের গ্রেপ্তার করে। সেই দিন নেতৃত্ববিহীন সাধারণ মানুষ ভারতের নানান জায়গায় স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে যান। বস্তুত নেতাহীন আন্দোলন যে অতদূর চলবে তা কংগ্রেস নেতৃত্ব ভাবতেও পারেনি। ভারত ছাড়ো আন্দোলন প্রথম দিকে মূলত শহরগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। হরতাল ও বিক্ষোভ মিছিলের পাশাপাশি নানান জায়গায় জনগণের সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছিল। শহরে ছাত্রছাত্রীরা এই পর্যায়ে আন্দোলনের সামনে সারিতে ছিল। অগস্ট মাসের মাঝামাঝি সময় শহর থেকে আন্দোলনের ভরকেন্দ্র গ্রামের দিকে সরে যেতে থাকে। ব্যাপক সংখ্যায় কৃষকরা আন্দোলনে যোগ দেয়। বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেওয়া হয়। এমনকি কয়েকটি অঞ্চলে আন্দোলনকারীরা জাতীয় সরকার তৈরি করেছিলেন। 4 দিয়েছে ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ বাহিনীর অবদান সম্পর্কে লেখো। এই উত্তরটা লিখবে সুভাষচন্দ্র বসু আর আজাদ হিন্দ বাহিনীর ভারত অভিযান সম্পর্কে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর ভারত অভিযান এক স্মরণীয় ঘটনা। নেতাজি চেয়েছিলেন তার আজাদ হিন্দ সেনারা পূর্ব সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দিল্লির লালকেল্লা অধিকার করবে। আজাদ হিন্দ বাহিনীর ভারত অভিযানের সূচনা। আজাদ হিন্দ বাহিনীর বিভিন্ন ব্রিগেডের মধ্যে সুভাষ ব্রিগেডের প্রথম দলটি তাইপুর থেকে যাত্রা শুরু করে।
আজাদিন ফৌজে দুটি ডিভিশনের 20,000 সেনার মধ্যে প্রথম ডিভিশনটি পরিচালনা করেন মেজর জেনারেল জামান কিয়ানি, আর দ্বিতীয় ডিভিশনটি পরিচালনা করেন কর্নেল শাহনওয়াজ। 1944 জানুয়ারিতে আজাদ হিন্দ সেনারা রেঙ্গুনে উপস্থিত হয়। সেখান থেকে পায়ে হেঁটে ভারত সীমান্তের দিকে এগিয়ে চলে আজাদ হিন্দ সেনারা। 2 হচ্ছে ভারতীয় সীমান্ত অভিযান। দৈনিক প্রায় 80 পাউন্ড ওজনের জিনিসপত্র কাঁধে নিয়ে গড়ে 25 মাইল করে হেঁটে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ছুটে চলে সেনারা। তাড়াতাড়ি সীমান্তে পৌঁছানোর আগ্রহে জাপানি সেনারা যে পথ 5 দিনে অতিক্রম করত, আজাদ হিন্দ সেনারা সেই পথ 2 দিনে অতিক্রম করতে শুরু করে। সীমান্তের ধারে দাঁড়িয়ে মাতৃভূমির দিকে দুহাত বাড়িয়ে নেতাজি তার বীর সৈনিকদের উদ্দেশ্যে বললেন, দিল্লির পথ, স্বাধীনতার পথ, দিল্লি চলো। সীমান্তে প্রবেশ। কক্সবাজার থেকে 50 মাইল দূরে মৌডকে ব্রিটিশ ঘাঁটিতে আক্রমণ চালায় আজাদ হিন্দ বাহিনী। অতর্কিত এই আক্রমণে ব্রিটিশ সেনারা প্রচুর অস্ত্রশস্ত্র গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। আজাদ হিন্দ সেনারা সেগুলি দখল করে নেয়। ভারতের মাটিতে ঢুকে তারা আনন্দে আত্মহারা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর জাতীয় সঙ্গীত গিয়ে আনন্দে নাচতে শুরু করে। 4 আছে মৈরাঙে জাতীয় পতাকা উত্তোলন। একে একে কোহিমা দুর্গ আর ডিমাপুর কোহিমা রোডের একটি ক্যান্টনমেন্ট দখল করে আজাদ হিন্দ সেনারা। মণিপুরের অন্তর্গত কোহিমা শহরটিও দখল করে নেয়। মণিপুরের মৈরাঙে জাতীয় পতাকা তোলা হয়। শুরু হয় মণিপুরের রাজধানী ইম্ফল দখলের লড়াই। আত্মসমর্পণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় শুরু হলে জাপানি সেনারা সরে যায়, ফলে খাদ্য আর অস্ত্রের যোগান বন্ধ হয়ে যায়। এদিকে তীব্র বর্ষা নেমে যাওয়ায় আজাদ হিন্দ সেনারা পিছু সরতে বাধ্য হয়। অবশেষে জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করলে আজাদ হিন্দ সেনারা অস্ত্রশস্ত্র ত্যাগ করতে বাধ্য হয়। 5 দিয়েছে স্যার সৈয়দ আহমদ খানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিরূপ ছিল। এই উত্তরটা লিখবে যে স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন মুসলমান সমাজের সংস্কারক এবং আলিগড় আন্দোলনের প্রধান রূপকার। আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলমান সমাজের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক আর রাজনৈতিক চিন্তাধারা যে জাগরণ ও বিবর্তন ঘটেছিল তাকে আলিগড় আন্দোলন বলে অভিহিত করা হয়। স্যার সৈয়দ আহমেদের উদ্দেশ্য লিখবে যে স্যার সৈয়দ আহমেদ খানের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের সঙ্গে মুসলমানদের সম্প্রীতি স্থাপন করা। 2 হচ্ছে মুসলমান সমাজের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো। এখানে রাজনৈতিক সংস্কার চলে আসবে। আমাদের বলেছে যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিরূপ ছিল। মুসলমান রাজশক্তিকে পরাজিত করে এদেশে ইংরেজ রাজশক্তি প্রতিষ্ঠিত হয়েছিল, তাই মুসলমানরা শুরু থেকে ইংরেজ বিরোধী ছিল। 1857 খ্রিস্টাব্দে মুঘল বংশের সম্পূর্ণ উচ্ছেদ ঘটনা দুই পক্ষের তিক্ত সম্পর্ককে চরমে পৌঁছায়। এরপর সৈয়দ আহমেদ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেন। প্রথমে তিনি হিন্দু মুসলিমদের এক জননী দুই সন্তান, ভারত মাতা দুই চক্ষু বলেন। পরে তিনি বলেন হিন্দু মুসলমান দুটি আলাদা জাতি। কংগ্রেস হিন্দু সংগঠন আর কংগ্রেসের আন্দোলন হলো এক অস্ত্রহীন গৃহযুদ্ধ। মুসলমানদের আলাদা করে রাখার জন্য তিনি প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন, ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এর ফলে মুসলমানদের মধ্যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে 19 শতকের নবজাগরণ আর জাতীয়তাবাদী আন্দোলন হিন্দুদের কাছে যা ছিল, আলিগড় আন্দোলন মুসলমানদের কাছে তাই ছিল। 6 দিয়েছে খিলাফত আন্দোলন কি এবং কেন শুরু হয়েছিল আর গান্ধীজি কেন এই আন্দোলনকে সমর্থন করেছিলেন। এই উত্তরটা লিখবে খিলাফত আন্দোলন। মুসলমান ধর্মজগতের প্রধান গুরু হলেন খলিফা। প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের সুলতান খলিফার মর্যাদা ভোগ করতেন। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ইংল্যান্ডের বিরোধী জার্মানির পক্ষে যোগদান করেছিলেন। অন্যদিকে ভারতীয় মুসলমানরা ইংল্যান্ডের পক্ষে নিয়ে যুদ্ধ করে। এই অবস্থায় ইংরেজ সরকার ভারতীয় মুসলমানদের প্রতিশ্রুতি দিয়েছিল যে খলিফার অবমাননা করা হবে না। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের শেষে সেভারের সন্ধি দ্বারা তুরস্ক সাম্রাজ্যের অঙ্গচ্ছেদ করা হয় এবং তুরস্কের সুলতান তথা খলিফার ক্ষমতাও খর্ব করা হয়। খলিফার হৃত মর্যাদা পুনরুদ্ধারের জন্য ভারতীয় মুসলমানরা যে আন্দোলন করেছিল তা খিলাফত আন্দোলন নামে পরিচিত। নেতৃত্ব। খিলাফত আন্দোলনে নেতৃত্ব দেন মোহাম্মদ আলী, শওকত আলী, হাকিম আজমল খান, মৌলানা আবুল কালাম আজাদ প্রমুখ ব্যক্তি। গান্ধীজির ভূমিকা। গান্ধীজি মুসলমানদের দ্বারা সংগঠিত খিলাফত আন্দোলনকে জাতীয় স্বার্থে ব্যবহার করার পরিকল্পনা করেন। তিনি বলেন যে হিন্দু মুসলমান ঐক্যের এমন সুযোগ 100 বছরে আর আসবে না। সুতরাং তিনি মনে করেন অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলনকে যুক্ত করতে পারলে একদিকে যেমন জাতীয় আন্দোলন জোরদার হবে, অপরপক্ষে ব্রিটিশ সরকারের অনুসৃত বিভেদ নীতি সম্পূর্ণ ব্যর্থ হবে। এইসব কারণে গান্ধীজি খিলাফত আন্দোলনকে সমর্থন করেন। তিনি 1919 খ্রিস্টাব্দে 24শে নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় খিলাফত অধিবেশনে সভাপতিত্ব করেন। মুসলমানদের দাবি সমর্থন করে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের পরিকল্পনা করেন। কর্মসূচি আর আন্দোলনের অবস্থান।
1920 খ্রিস্টাব্দে জুন মাসে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয় এবং এক হচ্ছে সরকারি খেতাব বর্জন, আর 2 চাকরি থেকে ইস্তফা, 3 হচ্ছে খাজনা বন্ধ সহ হরতাল পালিত হয়। এই সময় 1924 খ্রিস্টাব্দে মুস্তাফা কামাল পাশার নেতৃত্বে তুরস্কের খলিফা পদের অবলুপ্তি ঘটলে ভারতেও খিলাফত আন্দোলন স্তিমিত হয়ে যায়। সমালোচনা: হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে খিলাফত আন্দোলনের গুরুত্ব অপরিসীম, তবে অনেক ঐতিহাসিক গান্ধীজির নেতৃত্বে পরিচালিত খিলাফত অসহযোগ যৌথ আন্দোলনের সমালোচনা করেছেন। প্রথমত, কংগ্রেস একটি ধর্মনিরপেক্ষ দল, সুতরাং কংগ্রেস একটি ধর্মীয় আন্দোলনকে সমর্থন করে সাম্প্রদায়িকতাকেই প্রশ্রয় দিয়েছিল। দ্বিতীয়ত, খিলাফত আন্দোলন ছিল তুরস্কের স্বার্থে পরিচালিত একটি বহির্ভারতীয় সমস্যাকে কংগ্রেস জাতীয় আন্দোলনের মধ্যে যুক্ত করে ঠিক করেনি। সমালোচনা সত্ত্বেও বলা যায় গান্ধীজির লক্ষ্য ছিল জাতীয় সংহতি প্রদর্শন ও হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ আন্দোলন। খিলাফত আন্দোলন তার এই লক্ষ্য পূরণ করেছিল। তাছাড়া বলতেই হয়, কংগ্রেস যেহেতু সমগ্র দেশবাসীর প্রতিনিধিত্ব করত, তাই তার পক্ষে মুসলমানদের স্বার্থ উপেক্ষা করা সম্ভব ছিল না।